আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে। আমি ঘুমাবো না। কেন কেন? রোজ রোজ তুমি আমাকে ঘুম পাড়াবে, তা হবে না। তুমি ঘুমাও। আমি ঘুমাবো? ঘুমো না, মাছ তুলতে গেলে বলে দেবো কিন্তু। আচ্ছা আচ্ছা, ঘুমোচ্ছি ঘুমোচ্ছি। ওরে বাপ রে, হলো তো। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। তেপান্তরের মাঠ পেরিয়ে কাজলা দিঘির ঘাট ছাড়িয়ে চাঁদের আলোতে পঙ্খিরাজে চড়ে যাবে, সাত সাগরের মুক্ত পাবে পরীর দেশেতে। তেপান্তরের মাঠ পেরিয়ে কাজলা দিঘির ঘাট ছাড়িয়ে চাঁদের আলোতে পঙ্খিরাজে চড়ে যাবে, সাত সাগরের মুক্ত পাবে পরীর দেশেতে। লাল পরি নীল পরি গুন 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 গান করি, দাদুর পাশে আয় রে, দাদুর পাশে আয়। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমায় শুধু দিচ্ছ ফাঁকি, যত বলি ঘুমাও দেখি জেগে রয়েছো। কেন এত নড়ো চড়ো, আর পারি না দাদু বড় দুষ্টু হয়েছো। আমায় শুধু দিচ্ছ ফাঁকি, যত বলি ঘুমাও দেখি জেগে রয়েছো। কেন এত নড়ো চড়ো, আর পারি না দাদু বড় দুষ্টু হয়েছো। নাকে সোনার নলক দিয়ে করবে না আর তোমায় বিয়ে, পরি চলে যায় রে, পরি চলে যায়। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। কুমু, তোর ছেলে মানুষই কি যাবে না কোনোদিন? খবরদার, আমরা দাদু নাতিতে যা খুশি তাই করব, তুমি শাসন করার কে? বাড়িতে এলে দাদুর সঙ্গে একটু গান টান করি মা, মেসে থেকে। চাকরি বাকরি করছিস, হ্যাঁ, এখন আর ওসবের দরকার কি? বেশ, আমি তো চাকরি করছি, তা তোমার চাকরি করার দরকারটা কি? ঠিক বলেছিস দাদু। এটা একটা কথা হলো? এটা যেমন কথা নয়, তেমনি গান ছাড়াও আমার পক্ষে সম্ভব নয়। সাবাস দাদু। আরে গান হলো মনের খোরাক, ওটা কি ছাড়া যায়? কেউ বাধা দিলেও নয়। অসম্ভব। যেমন দাদু তেমনি তার নাতি, তুই পাগল। কিরে, হবে নাকি একা? হয়ে যা। দাদু মায়া ডায়না।
মামা পাপা পুলিশ থাকো ম্যানেজার ম্যানেজার কেন কি হয়েছে তালুকদার সাহেব? আমরা কি বিনি পয়সার বোর্ডার? এ কি বলছেন শিকদার সাহেব? ঠিকই আমাদের পয়সাগুলো কি প্রমাণ করছে? তার মানে আপনারা সবাই কি? আমরা সবাই পাগল হয়ে গেছি এই তো বলতে চাইছেন? ছি ছি তালুকদার সাহেব, তা বলতে যাব কেন? হ্যাঁ তাই বলতে চাইছেন আপনি। তাহলে একটা দিন সকালে আমরা একটু আরাম করে ঘুমোতে পারি না কেন? কেন শুনি? আপনাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে কি করে তাই তো বুঝতে পারছি না। ওই গাধার ডাকে আমার ছন্দ পতন। ও তো আমাদের বোর্ডার কামরুল সাহেব গলা সাজছে। গলা সাজছেন? গলা সাজছেন না কালোয়াতি করছেন? কালোয়াতি আর ফালোয়াতি জ্বালিয়ে দেবো লাল বাতি। ঠিক কথা, এটা ম্যাচ বোর্ডিং, কালোয়াতির আক্রানা। সারা শীতকালের সকালের ঘুমটাই হলো সবচেয়ে আরামের, আর তখনই শুরু হয় কিনা ওই গালার চিৎকার। একেবারে অসহ্য। কিন্তু উনিও তো একজন বোর্ডার। রাখেন সাহেব, কিন্তু তিনি যদি রেয়াজ বন্ধ করতে রাজি না হন, তাহলে এক্ষুনি চলুন গিয়ে ওর কামরায়। যদি রাজি না হয় তাহলে ওই মিয়া তানসেনকে একেবারে কোল পাজা করে নিচে ফেলে দেব। আসুন চলুন। কামরুল সাহেব, এই যে কামরুল সাহেব, আমার চাকরিটা কি আপনি না খেয়ে ছাড়বেন না? কি ব্যাপার বলুন তো? আপনার এই উচ্চাঙ্গ সঙ্গীত এরা সহ্য করতে পারছে না। কিন্তু আমাকে তো রেওয়াজ করতেই হবে। আমাদেরও ঠিক ওই সময়টাই আরাম করে ঘুমোতেই হবে। কিন্তু আপনার ওই প্রলয়ঙ্করী চিৎকারের মাঝে কোন ভদ্র সন্তান ঘুমোতে পারে না। কে রে? বেশ, ভদ্র সন্তানরা যাতে নির্বিকারে ঘুমোতে পারে সে ব্যবস্থাই আমি করব। করুন, না হইলে কেলেঙ্কারি হইয়া যাইব। জি, আমার নিজের কল্যাণের জন্যই তা করতে হবে। এতগুলো বেরসিকের সঙ্গে বেশি দিন বসবাস করলে হয়তো আমি নিজেই একদিন বেরসিক হয়ে যাব। কি কি বললেন? প্রতি রজনীতে কমসে কম 2 ঘন্টা ভালোবাসার কবিতা লিখি আমি। ঠোঙা তৈরি হবে? কি খবরদার, অনেকক্ষণ ধরে ফ্যাঁচ ফ্যাঁচ শুনেছি, আর একটা কথা বললে স্রেফ ধরে নিচে ফেলে দেবো। ম্যানেজার সাহেব, আজ আমি বাড়ির খোঁজে বেরোচ্ছি, আর পেয়ে গেলেই আপনার মেস ছেড়ে দিয়ে চলে যাব। যান এবার। এই যে শুনছেন? 12, 13, 13 বলুন। 13, 13, 13, 13, 13। ও সাহেব, 13, 13, 13, 13, 13। বলুন না, কান খোলা আছে। 14, 14, 14, 14, 14। বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি। 14, 14, 14। এই 15। বলুন। আমার আবার এই সকালবেলা 15টা চক্কর না দিলে খিদেই হয় না। তা কি বলুন তো? বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি। ও, কি নাম আপনার? কামরুল হাসান। আদিনিবাস? কুমিল্লা। বয়স? মাফ করবেন, আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি, চাকরির জন্য নয়। দুটোই এক। সব ভালো করে না জেনে শুনে আপনাকে বাড়ি ভাড়া দেবই বা কেন? 23 বছর 2 মাস 3 দিন। তা শিক্ষাগত যোগ্যতা? বিকম। আচ্ছা আচ্ছা। তা পেশা? হাসান অ্যান্ড কোম্পানির জুনিয়র পারচেজিং অফিসার। বেতন বর্তমানে 500 টাকা। বেশ বেশ,
এখন কথা হলো, আমার নিচের তলায় মাত্র 3টি ঘর, অবশ্যই গোসলখানা, রান্নাঘর আর স্টোর রুম আলাদা। জি। অতএব খুব ছোট্ট পরিবার, যেমন ধরুন স্বামী স্ত্রী, একটা বা দুটো বাচ্চা, এমনি ছোট্ট পরিবারের পক্ষে থাকা সম্ভব। বড় ফ্যামিলি হলে আমি ভাড়া দেবো না। না না, আমরা মাত্র 3 জন, আর দুটো কি একটা ঝি চাকর, ব্যাস। চমৎকার, একেবারে ঝাড়ামি চাই। ভাড়া কিন্তু 200 টাকার কম হবে না। জি আচ্ছা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে তুমি মানে আই এম সরি। না না, ঠিক আছে, আমি আপনার ছেলের বয়সে, তুমি বললেই বরং মানানসই হবে। ভালো ভালো, ঘরগুলো তুমি তাহলে দেখে নাও। চলো এসো। জানো, কথা সব পাকাপাকি হয়ে গেল। মানে নিচের তলা ভাড়া দেওয়ার একেবারে পাকাপাকি হয়ে গেছে। কি? তোমাকে পই পই করে মানা করলাম যে নিচের তলার কামরাগুলো ভাড়া দেওয়া হবে না, তবু তুমি মাসে মাসে 200 টাকা। দরকার নেই 200 টাকা। কোথাকার কে উড়ে এসে জুড়ে বসবে, তারপর শুরু হবে নানান ঝঞ্ঝাট। তখন না পারবে গিলতে, না পারবে ওগলাতে। দরকার নেই বাপু ও সমস্ত সেদে আনার ঝঞ্ঝাটের। মিষ্টুকুন খালি পড়ে আছে, থাক। কথাই শোনো না, এটি খুব ভালো ছেলে। বয়স কত? মানে 23-24। ছেটা মারো ছেটা মারো, কিছুতেই ওকে ভাড়া দেওয়া হবে না। কি মুশকিল, ছেলেটি উড়নচণ্ডী নয়, বকাটে নয়, রীতিমতো বিকম পাস, আর তাছাড়া বিবাহিত। বিবাহিত? তা না হলে কি অমনি চট করে রাজি হয়েছি? মাত্র 3 জন প্রাণী ওরা, আর স্বভাব চরিত্র খুব ভালো মনে হলো। দাও, তবে ভাড়াটা যদি খারাপ হয় আমি কিন্তু ছেটিয়ে বিদায় করব। হ্যাঁ। তোর চাই মেসি ভালো ছিলাম, এত ঝঞ্ঝাট ভালো লাগে? কালকের দিনটা ও গেছে, আজও যাবে। মতি, আয় মতি। কি পেরেক নিয়ে এসছিস? বেঁকে গেল, যা ভালো দেখে পেরেক নিয়ে আয়। ভালো পেরেক? হ্যাঁ। এই যে শুনছেন, আপনি বুঝি নতুন ভাড়াটে? জি। আপনি? উপরতলার বাসিন্দা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, খায়ের সাহেবের মেয়ে আপনি। চেয়ারের উপর দাঁড়িয়ে কি করছেন? নামুন। জি। যেখানে সেখানে পেরেক ঢুকবে না যেন। মানে? মানে আবার কি, ভাড়াটেদের স্বভাবই হলো দেয়ালে পেরেক ঠুকে কতগুলি সস্তার ক্যালেন্ডার টাঙিয়ে ঘর সাজানো। জি। যত সব ডার্টি টেস্ট। বাবা, মেয়ে তো নয়, যেন কাল বৈশাখী। স্যার, পেরেক এনেছি। এনেছিস? নে ধর, এখানে মার। মাথা পেটে যাবে যে, গাধা কোথাকার। মেয়েদের দেখলে পথ ছেড়ে দাঁড়াতে জানেন না আপনি? মানে? মানে আর কি, আদব কায়দা যখন জানা নেই তখন বাড়ি ছেড়ে কোনো বস্তিতে গিয়ে উঠলেই পারেন। গিয়ে ভূত কোথাকার। চল রুনি। ধরেছি। খুব কড়া করে 1 কাপ চা করে নিয়ে আয়। কড়া চা? হ্যাঁ। ঠিক আছে, আমিও দেখে নেব কত বড় বাড়িওয়ালার মেয়ে তুমি, আর কত বড় শহুরে মেম সাহেব।
11 11 12 12 12 12 12 12 12 12 রে গা মা পা ধা নি সা নি দা বা মা গা রে সা রে গা মা পা ধা নি সা নি দা বা মা গা রে। অসহ্য, উঁচু নিচু জ্ঞান নেই, আমার উচ্চাঙ্গের সঙ্গে গা হচ্ছে। থামুন, বন্ধ করুন এসব। কেন বলুন তো? হেঁড়ে গলায় চিৎকার করে পাড়া মাফ করলে গান গাওয়া হয় না। মেয়েলি কণ্ঠে চিঁচি করে চেঁচালি যে গান হয় সে কথাই বা আপনাকে কে বলেছে? হ্যাঁ, কি বললেন? মেয়েরা চিচি করে চেঁচায়? জি, আর সেই জন্যই শতকরা 90টা মেয়ে গায়িকা। মেয়েদের সম্পর্কে এরকম জঘন্য মন্তব্য করতে আপনার লজ্জা করে না? গায়ে পড়ে একটা ভদ্রলোকের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না? ই ভারী তো আমার ভদ্রলোক। শুনুন, এ বাড়িতে যখন তখন আপনার গান গাওয়া চলবে না। বাড়ি ভাড়া দেওয়ার সময় আপনাদের সে কথা মনে ছিল না? তখন বলেননি কেন? আপনি বা তখন বলেননি কেন যে আপনি উচ্চাঙ্গ সঙ্গীতের একজন কেউকেটা? আপনার গলার কসরতের জন্য শুধু বাড়িটা ভাড়া নিয়েছেন? যতটুকু বলা প্রয়োজন ততটুকু ঠিকই বলেছি। বরং আপনার বাবারই জানানো উচিত ছিল যে আপনার মতো একটা ঝগড়াটে মেয়ে আছে বাড়িতে। কি? আমি ঝগড়াটে? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি। যান যান, যা খুশি বলুন গে, আমি ভয় পাই না। মতি, এই মতি, খুব কড়া করে একটা চা দে। নীরু, কে যেন ক্লাসিক্যাল গান গাচ্ছিল কিছুক্ষণ আগে। কে আবার? আমাদের নিচের তলার ভাড়াটে। তাই নাকি? বাহ বাহ বাহ, ছেলেটি সত্যি গুণী বলতে হবে। যেমন মিঠে গলা তেমনি মধুর সুর। তোমার ভালো লেগেছে ওর গান? ভালো মানে অপূর্ব। যাক, মাঝে মাঝে ওকে ডেকে এনে গান শোনা যাবে। তুমি ওর গান শুনবে? লোকটা যে একেবারে গেও, আদব কায়দা কিচ্ছু জানে না। মানে শিল্পীরা ওরকম একটু একটু খামখেয়ালি হয়ই, ওটা ওদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য না ছাই। কি বলছিস? তোকে ওখানে থাকতেই হবে। অসম্ভব। ওই মেয়েটার যন্ত্রণায় অস্থির হয়ে আমি তোদের কাছে বুদ্ধি নিতে এলাম, আর তোরা কিনা তাই নাকি? তাহলে আর বলছি কি, এমনি রোজ রোজ ঝগড়া করে সে বাড়িতে থাকা সম্ভব নয়। কাল আমার রেডিও প্রোগ্রাম, অথচ দুটোর একটা গানও তৈরি করতে পারিনি। আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। এই রাগ শেষ পর্যন্ত না অনুরাগে এসে দাঁড়ায়। আরে দূর দূর, তোর মাথা খারাপ। ও তো একটা আস্ত গন্ডার, অনুরাগের অবধি ওর ভেতরে নেই। তা কি করতে হবে তাই বলো। প্রথম কথা, মেয়েটাকে একটু ঢিট করতে হবে। তা কি করে সম্ভব? সেই জন্যই তো বাপ তোদের কাছে আসা। আচ্ছা, মেয়েটা গান একেবারেই পছন্দ করে না, না? হবে এতক্ষণ তাহলে বলছি কি? মিল গিয়া আর ভাবতে হবে না কামরুল, আমার মাথায় একটা প্ল্যান এসে গেছে। কিরকম? কাল সকালে আমি আবুলা দিদারকে নিয়ে তোর ওখানে যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করিস। তা হবে খন, কিন্তু তোরা সবাই মিলে মেয়েটাকে ভয় দেখাবি নাকি? আরে না না, দুসরি রাস্তা দোস্ত, দুসরি রাস্তা। তোর ভয়ের কোনো কারণ নেই, তুই শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখিস, ঠিক আছে? ও কি রে, আয় আয়। কি করতি বেচারা একা একা পেরে ওঠে না। কুছ পরোয়া নেই হ্যায়, আমরা এসব হাতে হাতে করে নেবো। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু ওদিকের অবস্থা যে সঙ্গীন। কি রকম? আমাদের প্ল্যানটা বোধহয় ওরা টের পেয়ে গেছে, তাই পাল্টা আক্রমণ করার জন্য ফুল ব্রিগেড নিয়ে সকাল 8টার থেকে তৈরি হয়ে আছে। তার মানে ওর মা বাবা সবাই মিলে আজ তোর উপর আক্রমণ চালাবে নাকি? ওর মা বাবা বাড়িতে নেই, কিন্তু কমসে কম 8 ডজন ওরই মতো ডিঙ্গি মেয়ে এসে জুটেছে। ওরে বাবা, আমি এখন কেটে পড়ি ভাই। একটা নয়, দুটো নয়, একেবারে 8 ডজন। শেষ বেলা কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। যত সব চামচিকে। না ভাই, আমি আর এর মধ্যে নেই, আমি এখন কাটি। পরে কেটো, বস। তা না হলে ওই 8 ডজন ভিঙ্গি মেয়ের মাঝখানে নিয়ে ছেড়ে দেবো।
নে হারমোনিয়ামটা নে। নে না। বনে বনে গাহিছে পাখি, বনে বনে গাহিছে পাখি, সুরভিতে সমীরণ গিয়েছে ঢাকি, সুরভিতে সমীরণ গিয়েছে ঢাকি, নিশি ভরে মেলো আখি, বনে বনে গাহিছে পাখি, বনে বনে গাহিছে পাখি। সুরভিতে সমীরণ গিয়েছে ঢাকি, সুরভিতে সমীরণ বনে বনে গাহিছে পাখি, বনে বনে গাহিছে পাখি। ওরা বাজালো যে। আমি ঠিক বুঝতে পারলাম না আমাদের প্ল্যানটা ওরা টের পেলো কি করে। আমিও তাই ভাবছি। না, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। ওখানে বসে আছে সব আধুনিকারা, আর তুই ধরলি কিনা সেকালে যত সব। যা হবার তা হয়েছে, আর ভাবাভাবির দরকার নেই। এবার খাওয়া দাওয়া সেরে চলো পালাই। অসম্ভব, এই অপমানের প্রতিশোধ না নিয়ে আমি যাচ্ছি না। এই, তুই একটা আধুনিক গান ধরতো বলছিস? হ্যাঁ, তুমি তবলা ধরো গিয়ে। ওই দূর, ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। সেই মন মন মনান্তে, বন বনান্তে, যুগ যুগান্তে, কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাধে অপান্থ হতে যায়। দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। দু
দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। থেকে থেকে দেখে দেখে ফেলে ফেলে রেখে রেখে মায়া মৃগ পিছু ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায় ওই দূর, ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। আমারে করে গেল বঞ্চনা, শ্রবণে দিল কত গঞ্জনা। সে গেল হেসে হেসে, আমি যে ভাবি বসে, আর তো দেবে না লাঞ্ছনা। আমারে করে গেল বঞ্চনা, শ্রবণে দিল কত গঞ্জনা। সে গেল হেসে হেসে, আমি যে ভাবি বসে, আর তো দেবে না লাঞ্ছনা। পলে পলে দিনে দিনে, ক্ষণে ক্ষণে, চিনে চিনে, সারা বেলা তারে দিনে যায়, বেলা যায়, বেলা যায় ওই দূর, ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। সেই মন মন মনান্তে, বন বনান্তে, যুগ যুগান্তে, কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাধ অপান্থ হতে চায়। এই গলাটি যেন রেডিওতে প্রায় শুনি। কি নাম বলতো নিরু লোকটার? কি জানি, কামরুল না জামরুল। সত্যি লোকটা খুব ভালো গায়। কামরুল, এবার থেকে তোর সঙ্গীত চর্চা রাস্তা একেবারে ক্লিয়ার। মানে তোর গান শুনে বাড়িওয়ালার জাহাবাজ মেয়ে একেবারে ঠান্ডা পানি হয়ে গেছে। অনেক কষ্ট করছে, গরম গরম চা খান। মতে যা যাও। কি হলো, তোমার ভাড়াটের বউ কোথায়? বেশ কিছুদিন হয়ে গেল বউ আনার নামগন্ধ নেই। তাছাড়া জমিলার মুখে শুনলাম আজ সকালে নাকি একপাল বন্ধু বান্ধব নিয়ে বেশ হইচই করেছে। তাই নাকি? খুব খারাপ কথা তো। করে বসে থাকে আমার সমস্ত মেয়ে রয়েছে। তুমি আজই ওকে সাপ সাপ বলে দাও, হয় 2-4 দিনের মধ্যে বউ নিয়ে আসবে, নয়তো বাড়ি ছেড়ে চলে যাবে। নিশ্চয়ই যাবে, 100 বার যাবে। তাহলে যাও, এই কথাটা বল। আর যদি তুমি বলতে না পারো তাহলে আমি যাব। দেখো দেখি, তুমি যাবে কেন? হ্যাঁ বাবাজি, তাই করো, তাই করো। মানে মানে আমার স্ত্রী আবার একেবারে এভাবে থাকাটা পছন্দ করেন না। আর আমিও বলি, যদি একাই থাকবে তাহলে যে কোনো হোটেল মেসে থাকলেই তো পারো, শুধু শুধু 200 টাকা বাড়ি ভাড়া দেয়া কেন? তুমি কিন্তু আজই চিঠি লিখে দিচ্ছ বাবাজি। জি হ্যাঁ। আমার সালাম নিও। তোমাদের বিনা অনুমতিতে মেস ছেড়ে বাসা নিয়েছি কদিন আগে। এই অপরাধের জন্য আমায় ক্ষমা করো।
দাদুকে নিয়ে তুমি এখানে চলে এসো। তোমরা আমাকে নেই, তা বড় লাগে। কবে আসছো জানিও, আমি স্টেশনে থাকবো। আমি ভালো। হ্যাঁ হতভাগী, তুই না বলতিস যে ওটা একটা পাগল, ঘর সংসারের দিকে মন নেই, শুধু গান বাজনা করি। বলো লিখে দে যে আগামী রোববার ডিনারেতে যাচ্ছি আমরা। আর ওই কালুর মাকে বলে দিস রোববার থেকে যেন এই বাড়িতেই থাকে। আমার দাদু বাসা নিয়েছে, আর আমরা যাব না? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। কতদিন ওর গান শুনিনি। বড় একা একা লাগে, তুমি পাশে নেই বলে। বড় একা একা লাগে, তুমি পাশে নেই বলে। নিশি জাগা কত কথা মনে এসে সুর তোলে। বড় আগে নূপুর কখনো বাজে কি আহা, চরণ যদি না চলে। আকাশ কভু কি সাজে গো আহা, তারা যদি না জ্বলে। চরণে নূপুর আকাশে তারা, মিতালের রাগে দোলে। এইটুকু মনে হলে বড় একা একা লাগে, তুমি পাশে নেই বলে। বড় একা একা লাগে। পরাগ কখনো ঝরে কি আহা, বাতাস যদি না আসে। শিশির কভু কি পড়ে গো আহা, গোলাপ যদি না হাসে। বাতাসে পরাগ শিশিরে গোলাপ মিলনের কথা বলে। এইটুকু মনে হলে বড় একা একা লাগে, তুমি পাশে নেই বলে। নিশি জাগা কত কথা মনে এসে সুর তোলে। বড় একা একা লাগে। সরি, কিছু বলবেন না দয়া করে। দেখুন, কাল আমার রেডিও প্রোগ্রাম, তাই তাই গানটা একটু রপ্ত করার জন্য সত্যি বলছি অন্য একটা বাসা পেলেই আমি চলে যাব। তার আর দরকার হবে না। আমি আর আপনাকে বাধা দেব না। সত্যি? হ্যাঁ, গোড়াতে আমি খেপে গিয়েছিলাম আপনাকে একটা উটকো লোক ভেবে। গত রোববার রেডিওতে আপনার গান শুনলাম, আগেও শুনেছি, জানতাম না আপনি সেই লোক। কিছু মনে করবেন না, আজ যেন হঠাৎ আপনাকে একটু বেশি মোলায়েম মনে হচ্ছে। কেন, আমি কি পাথরের মতো শক্ত? বাপরে, একদিন যেসব বাণী আপনি শুনিয়েছেন, আমি তো পালাবার জন্য বাসা খুঁজছি। তার আর দরকার হবে না, হেরে যখন গেছেনই তখন তারাবার উৎসাহ আমার নেই। তবে এবার বাবা মা আপনাকে তাড়াবেন। কেন কেন? এটা তো ব্যাচেলার্স ডে নয়, তাড়াতাড়ি বউকে আনিয়ে নিন। বউ? কার বউ?
আপনার বউ? আমি আবার বিয়ে করলাম কবে? দেখুন, ভালো হবে না বলছি, আমি কিন্তু আবার খেপে যাব। তোমার মালপত্র ছেড়ে পালাতে হবে আপনাকে। দেখুন দেখিনি, খামাখায় কামান ডাকতে শুরু করলেন। খামাখা? আলবাত, আমি বিয়ে করিনি। কারো বাগদত্ত আমি, মানে কেউ আমার বাগদত্তও নয়। তাহলে বাবার কাছে কেন বলেছেন আপনারা তিনজন? 100 বার, এখনো তাই বলছি। তাহলে আর দুজন? দাদু আর মা। দাদু আর মা? হ্যাঁ, বাবা বেঁচে নেই। জানেন মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন। সেই ছোটবেলার থেকে দেখে আসছি। প্রতিদিন স্কুলে গেছেন, রোগ শোক কিচ্ছু মানেননি। আমি চাকরি করছি, তবু তিনি মাস্টারি ছাড়বেন না। কিন্তু আমার বাবা তো জানেন আপনি বিয়ে করেছেন। ব্যাপার হলো, উনি আমায় জিজ্ঞেস করেছিলেন তোমরা কজন। আমি বলেছি 3 জন। ও, এতক্ষণে বুঝেছি। বুঝেছেন তাহলে? যাক, বাঁচা গেল। তা নাহলে আপনি যেরকম মানুষ, বাপ্পা, আপনার ভয় হয়তো জোর জুলুম করে কাউকে বউ করে ঘরে ধরে নিয়ে আসতে হতো। আপনি হাসছেন? রুনি কিন্তু আপনার সম্পর্কে ঠিকই বলেছে। কি বলেছে? বলেছে লোকটা পাক্কা তেলো। মতি, চট করে 1 কাপ কড়া চা দে। তুমি পাশে নেই বলে বড় একা একা লাগে। কি ব্যাপার, হঠাৎ সুরের গুঞ্জন? গানটা মনে পড়লো তাই? ও হ্যাঁ রে, তোর ভূত দেখছে আজও বহাল তবিয়তে আছে। আসলে ওটা মামুলি ভূত নয় রে, মামদ ভূত। ওটাকে তাড়াতে হলে বড় ওঝার দরকার। কি ব্যাপার, অন্য কিছু নেই তো? লুকোশনি বলছি। যা, ঠিক আছে গেলাম। কিন্তু ওদিকে রিনা ওরা সবাই যে বসে আছে। না রে, আজ আর বেরোতে পারবো না। বিকেলে বাসায় গেস্ট আসবে, মা বারণ করে দিয়েছেন বেরোতে। এই কথাটা টেলিফোনে বললেও পারতিস, এত দূর ছুটে আসতে হতো না। রাগ করিস না ভাই, কাল তোদের বাসায় ঠিক যাব। কোনো মানে হয় সবে? দৃষ্টি বাড়িটা বেশ ভালোই হয়েছে। উপরে কে থাকেন? বাড়ির মালিক, বড় ভালো লোক। সংসারে কোনো ঝামেলা নেই মা। স্ত্রী আর একমাত্র মেয়ে নেই তার সংসার। আরে আসুন আসুন। আমার বাড়ির মালিকের মেয়ে, আমার দাদু, মা। থাক ভাই থাক। বেঁচে থাকো মা। বারান্দা থেকে আপনাদের দেখতে পেয়ে নেমে এলাম। উপরে চলুন, মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই তো সবে মাত্র তোমাদের বাড়িতে পা দিলাম, একটু জিরোবো না? ওরে শাহানা, যা যা, আমাকে তো আর বলবে না। না দাদু, আপনার সম্পর্ক তো আমার সঙ্গে। তাই নাকি? চলুন না। শেষ পর্যন্ত এই বুড়োটাকেই পছন্দ করলো? তা তো করবেই। কি সুন্দর গোঁফ, সাদা ধপধপে চুল। আমার প্রেম করতে ইচ্ছে করছে। ওরে হতচ্ছাড়া, এখানে বসে চুপি চুপি এইসব করা হচ্ছে, আর ওদিকে বাড়িতে চিঠি লেখা হয় যে তোমাদের অনুপস্থিতিটা বড় লাগছে। দাদু, উনি কামরুল সাহেবের মা আর আমার মা বাবা। আসুন আসুন, বসুন। উনি আজ আসতে চাইছিলেন না, আমি জোর করে ধরে নিয়ে এলাম। তা বেশ করেছিস। আপনি একা এলেন, বৌমাকে নিয়ে এলেন না? বৌমা? হ্যাঁ, আপনার ছেলে। না না, ও পাগলের কাছে বিয়ে থার কথা পাড়ারই জো নেই। গান গান করি পাগল, তা হয়তো টের পেয়েছেন এর মধ্যে। তা বলেছেন, কিন্তু বাবাজি সত্যি সত্যি খুব ভালো গায়। কি অপূর্ব কণ্ঠ। গান, মা আর দাদুকে নিয়ে উৎসব।
আমাদের কাজ ছাড়া হতে ওর ঘোর আপত্তি, কিন্তু হতভাগে কিছুতেই বুঝবে না। আব্বা নিজের বাড়ি ছেড়ে থাকতে চান না। তাছাড়া আমার স্কুল আছে। আপনি চাকরি করেন? জি, কুমিল্লা গার্লস স্কুলে। আজ উঠি। বসুন না, চা খাবেন? আজ নয় মা, আরেকদিন খাবো। চলো আমায় একটু পৌঁছে দেবে। আসি। বুঝলে, ভদ্রমহিলা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বেশ শিক্ষিতা। আমারও তাই মনে হয়। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না রে, ঘরগুলো ভালোই। সেই জন্যই তো বাড়িটা নিয়েছিলাম। 3টে ঘর, একটাতে আমি। আর তোমার স্কুলে যেতে হবে না। আমার জন্য অনেক কষ্ট করেছো। আর দরকারটা কি? চাকরি বাকরি করছিস, এবার বেথা কর, তারপর না হয় কাজকর্ম ছেড়ে দিয়ে তোদের নিয়ে থাকবো। কি হলো? যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি কালই চাকরি ছেড়ে দেবো। পাগল, আয় কাছে আয়। ওসব পাগলামো করলে কিন্তু আমি কালই চলে যাব। ইস, চলে যাবে? আমি তোমাকে যেতেই দেব না। আটকে রাখবি? হ্যাঁ, রাখবই তো। তুই একটা আস্ত পাগল। তুমি কাছে না থাকলে ভালো লাগে না মা। জ্ঞান হওয়া অব্দি শুধু তোমাকেই জানি। জানি শুধু তোমার বিশ্বজোড়া স্নেহ, ভালোবাসা। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি তোমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছি, তোমার বুকের পাশে গুটিসুটি হয়ে পড়ে আছি পরম নিশ্চিন্তে। ছেলেটি কিন্তু বেশ বিকম পাস, বেশ ভালো চাকরি করে। আমি বলছিলাম কি, ওর মায়ের সঙ্গে কথায় কথায় একবার কথাটা পেরেই দেখো না। কি কথা? না, এই ঘাস চিবুতে চিবুতে তোমার দেখছি একেবারে মাথাটা খালি হয়ে গেছে। আমাদের নীরুর সঙ্গে কামরুলের বিয়ের কথাটা। সে কথা তোমাকে শিখিয়ে দিতে হবে না। আমি তো এতক্ষণ তাই ভাবছিলাম কি করে কথাটা পারা যায়। ভাবনার ক্ষমতা তোমার আছে তাহলে? না, তোমার মতো যেমন বলেছিলে ছেলেটি বিবাহিত, একটি বাচ্চা আছে। ওটা তো আমি অনুমান করেছিলাম। ওই অনুমান করেই যাবে। শোনো, কাল আমাদের সঙ্গে ওকেও নিয়ে যাব ও বাড়িতে বেড়াতে। তারপর ধীরে সুস্থে যা হয় বলবো, বুঝলে? অফিস থেকে সোজা বাড়ি চলে আসিস কামরুল। নিরুমা ধরে বসেছেন, ওনার সঙ্গে বেড়াতে যেতে হবে। মতিও ছুটি নিয়ে কোথায় গেল? ঠিক আছে মা, আমি চলে আসবো। আসি মা। আয় বাবা। দেখুন দেখিনি, ধাক্কা লাগলে এক্ষুনি শুনতে তো গেঁয়ো, চাষা, উজবুক টুজবুক, আরো কত কি। আপনার কিন্তু ওসবই প্রাপ্য। জি। ইয়ে মানে অফিসে যাওয়া দেরি হয়ে গেল। চলো। কলেজে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলুন না। দুজনকে কিন্তু বেশ লাগে দেখতে। তা তো লাগে, কিন্তু আপনার মেয়ে তো আমার ভালো ছেলেটাকে উজবুক টুজবুক ছাড়া কথাই বলে না। তাই নাকি? আসুক আজ ঢিঙ্গি মেয়ে কলেজ থেকে, মেরে ওর মুখ ভেঙে দেবো। ছি ছি, তা করবেন না যেন। করবো না মানে? কামরুলোর বয়সে বড়, জ্ঞানে বড়। আপনি কিছু মনে করবেন না যেন। না না, যাই, খাওয়া দাওয়াটা সেরে একটু জিরোয় গিয়ে আবার তো দুটো বেরোতে হবে। আপনি যাচ্ছেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ যাবো। এই যে শুনছেন? কে? ও আপনি? আসুন আসুন। মা! থামুন, চেঁচাবেন না। খালামা মায়ের সঙ্গে বেড়াতে গেছেন। ও তাই তো, একদম ভুলেই গিয়েছিলাম। গর্ধপরা তাই করে। দেখুন, আপনার সঙ্গে সিজ ফায়ার, মানে ঝগড়া বিরতি হয়েই গেছে। আবার না, ওটা চলবে। আমি আপনাকে উজবুক টুজবুক বলেছি, বাড়ি থেকে তারাবার ব্যবস্থা করেছি। এসব কথা খালামাকে বলেছেন কেন? বারে মায়ের কাছে মিথ্যে বলবো বুঝি? মায়ের কাছে মিথ্যে বলবো বুঝি? সত্যবাদী পুরুষ। চা খাবেন?
না, চা খেতে আসিনি। ও, তা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না, আপনার এখানে বসতে আসিনি। বসবেনও না, চাও খাবেন না, তাহলে তাহলে একটা গান শুনুন। না। আমার গান তুমি শুনবে, জানি শুনবে, হয়তো বা আজ নয় আর কোনোদিন। আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বা আজ নয় অন্য সেদিন। আমার গান তুমি শুনবে, জানি শুনবে, হয়তো বা আজ নয় আর কোনোদিন। আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বা আজ নয় অন্য সেদিন। সপ্ত সুরের মাধুরী দিয়ে রচেছি গান তোমায় নিয়ে। সপ্ত সুরের মাধুরী দিয়ে রচেছি গান তোমায় নিয়ে। এই প্রিয় গীতি এ মধুর স্মৃতি, এই প্রিয় গীতি এ মধুর স্মৃতি, হারাবে না কখনো, সে রবে চিরদিন। একা একা তুমি রইবে যখন, এ গান তোমার মনে পড়বে তখন। একা একা তুমি রইবে যখন, এ গান তোমার মনে পড়বে তখন। সন্ধিক্ষণে মধুগুঞ্জন তুলবে প্রাণে। ভীরু হৃদয়ের সন্ধিক্ষণে মধুগুঞ্জন তুলবে প্রাণে। চোখে চোখ রেখে কাছে নেব ডেকে, চোখে চোখ রেখে কাছে নেব ডেকে, প্রেমেরও আবেগে হবে স্বপ্ন রঙিন। আমার গান তুমি শুনবে, জানি শুনবে, হয়তো বা আজ নয় আর কোনোদিন। আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বা আজ নয় অন্য সেদিন। মিছে আমি বালতি বাজিয়ে হাত জখম করেছি। মিছে আমি বুদ্ধি খরচ করে মগজ খালি করেছি, এর প্রতিশোধ নিতেই হবে। কি করে? আমাদের দুজনকেও ঝুলে পড়তে হবে। মানে হ্যাং? গলায় দড়ি দিয়ে ঝুলতে বলছেন? না না, আমরা একে ওদের গলায় ঝুলে পড়ব। ভেবে দেখুন, ওরা ঝুলেছে, আমরা ঝুলবো, ক্ষতি কি? বলুন রাজি? গুড। রুনি, প্রিয়তমা, আমার হৃদয় রক্তে রঞ্জিত এই রক্ত গোলাপ, এটা গ্রহণ করে আমার অব্যক্ত প্রেমের স্বীকৃতি দাও প্রিয়তমা। প্রিয়তম, তোমার অব্যক্ত প্রেম আমার বোবা প্রেমকে মুখর করে তুলেছে। আমার হৃদয়ের রক্তবিন্দু আগুনি অগ্নির লাভার মতো টকবক টকবক করছে। আমার হৃদয় ধুতে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় ঝড়, উত্তাল উদ্দাম আমার প্রেম যমুনা। চলো, তোমার প্রেম যমুনায় পাল তুলে আমরা নিরুদ্দেশ হয়ে যাই প্রিয়তম। বলো, আর দেরি নয় প্রিয়তমা, এক্ষুনি কেটে পড়ি। তার এসব কি পাগলামি হচ্ছে? পাগলামো বলছেন আপনি? প্যাঁদরও দুটো, আমাদের লেলি দিয়ে ওরা চুপি চুপি এই করছে। কি আমরা তোমাদের লেলি দিয়েছি না তোমরা আমাদের লেলি দিয়েছো? তোমরা যে ডুবে ডুবে পানি খাচ্ছ সে কি আমাদের অজানা? কারেক্ট।
থামুন তো। আসলে ব্যাপার হলো আমাদের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। আমাদেরও তাই হয়েছে। ভালো কথা, কিন্তু এই নিরুদ্দেশ বিরুদ্ধে হওয়ার আয়োজন কেন? আরে না না, এসব হচ্ছে প্রেমের তেজ, মানে গদ। প্রেমে পড়লে এসব গদ দেখা, কি বলো? গড? জি, সেই লায়লা মজনুর সময় থেকে এসব গদ চলে আসছে। কিচ্ছু জানে না, একেবারে একটা গবেট। মা, জানো মা, আজ আমার একটা মস্ত বড় প্রমোশন হয়ে গেছে। মাইনে 500 থেকে একেবারে 800-তে লাভ দিয়ে উঠেছে। তাই নাকি রে? হ্যাঁ মা। তা ওখানে কেন? উপরে উঠে বস। তোমার পায়ের কাছে বড় ভালো লাগে মা। তোর এই ছেলে মানুষই কবে যাবে বলতো কুমু? মায়ের কাছে ছেলে কখনো বুড়ো হয় মা? পাগল। ওঠ, জামা কাপড় ছাড় গিয়ে। আমি নিরুদের কিছু মিষ্টি দিয়ে এসে তোর নাস্তা দিচ্ছি। তুমি যাও মা, আমি এখন কিছু খাবো না। নিরু, নিরু, ও মা নিরু। ও মা, এসব কি এনেছেন? কামরুল চাকরিতে প্রমোশন পেয়েছে, তাই সামান্য একটু মিষ্টি এনেছে। বসুন বসুন। নিরু, ও নিরু, তোর কামরুল ভাই চাকরিতে প্রমোশন পেয়েছে বলে মিষ্টি পাঠিয়েছে। আমি জানতাম আপনার ছেলে প্রমোশন পাবে। নিরু, বলো, এগুলো ঘরে রেখে আয়। সেদিনের কথাটা ভেবে দেখেছেন? কোন কথা বলুন তো? এই জন্যই লোকে বলে মাস্টারি যারা করে তাদের মাথায় কিচ্ছু থাকে না। নিরুর সঙ্গে কামরুলের বিয়ের ব্যাপারটা। ও, এতে আমার আর কি বলার আছে? আপনাদের যখন পছন্দ। আমার নিরুমাকে কি আপনার পছন্দ নয়? পছন্দ হবে না কেন? নিরুমা তো আমার লক্ষ্মী মেয়ে, বেশ হৃদ্যতাও আছে কামরুলের সঙ্গে। এই যে বড় সাহেব, কি ব্যাপার, হঠাৎ মধুর সম্ভাষণ? আজ অপমান করার ইচ্ছা আছে নাকি? এদিকে আসুন। আদেশ করুন। চোখ বন্ধ করুন। দোহাই আপনার, হেয়ালি ছেড়ে পরিষ্কার করে। খবরদার, ভালো হবে না বলছি। সরি, নিন। হাঁ করুন, ডান হাতটা এগিয়ে দিন। এ তো মেলা ঝামেলা দেখছি। না, বাড়িটা আমাকে ছাড়তেই হবে। ফের নিন। এটা মিষ্টি। বড় সাহেবের প্রমোশনের মিষ্টি, আর হাতে তেতো। সরি, অফিস থেকে বেরোতে সন্ধে হয়ে গেল। কি ব্যাপার বলুন তো, হঠাৎ জরুরি তলব? ঘটনা খুব খারাপ। মানে? কাল মা খালাম্মাকে কি বলছিলেন জানেন? কি করে জানবো? আমার উপর চটে গেছেন বুঝি? মাথা আর মুন্ডু। তাহলে বলবো না। কেন আবার আমাকে খেলাচ্ছেন? বলুন না দয়া করে। বলছিল মানে আপনার আমার কি? আপনার বিয়ে। বিয়ে? মানে কোথায়, কার সঙ্গে? গাধা। এই আইসক্রিম। আরে আইসক্রিম দিয়ে কি হবে? মানে আমার তেষ্টা পেয়েছে যে। দেখ। তাহলে চিনে বাদাম। এই চিনে বাদাম খেলে কি কখনো চেষ্টা মিটে? হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আসলে আপনার মোটেই চেষ্টা পাইনি। বিয়ের কথা শুনে নার্ভাস হয়ে গেছেন। শুনুন। ওসব শুনুন শুনুন বললে আমি কিন্তু জবাব দেব না। হ্যাঁ, তাহলে কি বলবো? তোমার মুন্ডু। মুন্ডু? ও, এবার বুঝেছি। শোনো, বারে এবার জবাব দেবে তো? শুনছি তো। ওরা কি সত্যি এসব কথা বলছিল? হুম। মরেছি। দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে? হুম।
এই মাসে। এই তুমি রাজি তো? বলো না। খালাম্মা, কলেজ থেকে ফিরছিলাম, পথে ওর সঙ্গে দেখা, তাই ওকে তুলে নিয়ে এলাম। কিন্তু তোমার বইপত্র কোথায়? বই মানে মানে পাগলি মেয়ে। পুতুল কেন বাবা, তোমার আব্বু তোমার জন্য এত বড় একটা পুতুল বউ নিয়ে আসবে। নীরুর সঙ্গে মেলামেশা করলে তুমি দুঃখ পাবে আমি জানতাম না মা। আর নয় রেখুম, ভাবছিলাম ওদের দুজনকে আব্বা যদি এমনি ভাবে দেখতে কত খুশি হতে। তোদের প্রাণ নেই, তাই তোরা আছিস, চিরকাল থাকবি আমার মতো জড় স্থবিরকে আঁকড়ে ধরে। দাদু, দাদু, দাদু। এ কি দাদু, তুমি কাঁদছো? দুঃখে নয় রে, আনন্দে। তুই এসেছিস, তোরা কেমন আছিস বল? ভালো। মা তোমাকে চিঠি দিয়েছেন, এই নাও। আব্বা, সালাম নেবেন। নীরুর সঙ্গেই কামরুলের বিয়ে ঠিক করেছে। আপনি এলেই তারিখ ঠিক হবে। কুমুর সঙ্গে চলে আসবেন। রে, মেয়েটা তাহলে তোকেই ভালোবাসতো, আমাকে নয়? ঠাট্টা রাখো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ঢাকায়। না রে, মাকে গিয়ে বলিস তারিখটা ঠিক করে যেন আমায় জানায়, বিয়ের দিন যাব। ওসব বললে চলবে না, এবার যে তোমায় নিয়ে যাব আর কোনো দিন এখানে আসতে দেব না। না না, ও কথা বলিস নে ভাই, ও কথা বলিস নে। ও আমি পারবো না দাদু। ওদের স্মৃতি ফেলে রেখে কোথাও গিয়ে শান্তি পাবো না ভাই। এই বেশ আছি, আমার 8 তারিখ, তোদের স্মৃতি, তোদের আমি দোয়া করছি ভাই, তোরা তোরা সুখে থাক, তোরা সুখে থাক। কি হলো বিয়ান, পছন্দ হয়নি এসব? না না, তা নয়, ভাবছিলাম আব্বা আসবেন, এসব দেখবেন শুনবেন, তিনি তো পছন্দ করবেন, কিন্তু তা তো আর হলো না। তিনি কি বিয়েতেও আসবেন না? কুমুকে তো বলেছেন বিয়ের দিন তিনি আসবেন। আমি এ ঘরে। দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। বড়লোক মানুষ যে,
আমাদের কথা মনে আছে তাহলে? হ্যাঁ, মনে মনে ঠিকই থাকে। কি করবো বলুন, এই বছরের 9টা মাসই তো বাইরে বাইরে কাটাতে হয়। কি পিয়ান যাচ্ছেন যে? উনি আমাদের নিচের লোক। আমি যাই। ইনি হলেন কামরুলের মা। তোমাকে বলছিলাম না, ছেলেটি তোমারই অফিসে পারচেজিং অফিসার। যাক, জামাই তাহলে ঘরেই রেখেছে। কি আর করব বলো, নীরুর মার পছন্দ। আপনার তো দুপক্ষেরই নিমন্ত্রণ। কোন পক্ষে আসবেন, পাত্রপক্ষ না পাত্রীপক্ষ? আমি, হ্যাঁ, আসবো। নিরুমার বিয়ে। দেখো মনোয়ার, ভাবিকে তুমি আমার বাড়িতে, এমনকি আমার সামনে কোনোদিন আসতে দাওনি, এবার কিন্তু আনতেই হবে। হ্যাঁ, আনবো, নিশ্চয়ই আনবো। চলো। সে কি, চা খাবেন না? বসুন। না ভাবি, আজ নয়, ঢাকায় কিছুদিন আছি, আর একদিন আসবো। চল। ব্যস্ত মানুষ, কি আর করা যাবে বলো। এসো এসো। বিয়ানের গয়নাগাটি গুলো সব পছন্দ? কুমুর মুখে আমায় একটু জায়গা দাও ভাই। বেশ, যাচ্ছি। তবে যে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আজ আমায় তাড়িয়ে দিচ্ছ, এর বিচার খোদা একদিন নিশ্চয়ই করবে। না না, আমাকে দিয়ে এমন পাপ তুমি করিও না। তোমার দুটি পায়ে পড়ি, এখনো সময় আছে, ওদের ফিরিয়ে দাও। অপবাদ দিয়ে তুমি আজ আমায় তাড়িয়ে দিচ্ছ, এর বিচার খোদা একদিন নিশ্চয়ই করবে। যেভাবে হোক ওদের একটা ব্যবস্থা করতেই হবে। কুমুর মুখে আমায় একটু জায়গা দাও ভাই। না না, কি হলো? কি হলো তোমার? না, কিছু না। চলো, উপরে চলো। তুমি এখানে কেন? তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। 20 বছর পর হঠাৎ কি কথা আবার মনে পড়লো? আমি জানতে চাই তুমি এখানে কি পরিচয় আছো। তোমার পরিচয় নয়, কারণ তোমার পরিচয় দিতে আমি ঘৃণা করি। ভালো, শোনো, নীরুর সঙ্গে কামরুলের বিয়েটা ভেঙে দিয়ে তোমাদের এখান থেকে সরে পড়তে হবে। কেন? তোমার আসল রূপটা ওদের কাছে ধরা পড়ে যাবে বলে? থামো, যা বলছি তাই করবে। না, বাড়িটা তোমার নয়, তোমার হুকুম মতো আমাকে চলতে হবে। বাড়িটা আমার না হলেও আমার বন্ধুর। তাছাড়া আমারই দয়া এখনো খেয়ে পড়ে বেঁচে আছো। না না, তোমার দয়ায় নয়, আমার ছেলের রক্ত পানি করা উপার্জনের টাকায়। শোনো, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এ নিয়ে তুমি এখান থেকে চলে যাও। হঠাৎ যেদিন কুকুরের মতো তাইয়ে দিয়েছিলে, সেদিনে মনটা কোথায় ছিল? যেদিন 2 বছরের একটি শিশুকে বুকে নিয়ে রোদ বৃষ্টি ঝড়ে পথে পথে ঘুরছিলাম, সেদিন কোথায় ছিলে? ভেবেছিলেন না খেতে পেয়ে শুকিয়ে মরবো না? ভাবতে পারোনি যা ছেড়ে ফেলতে চাইছিলে তা তোমাকে আঁকড়ে ধরবে। তাই আজ ছুটে এসেছো টাকার লোভ দেখিয়ে পথের কাঁটা দূর করতে। আমি যাব না, আমি যাব না, আমি এখান থেকে এক পাও যাব না। বেরিয়ে যাও তুমি। 30,000 দিচ্ছি। না, 30,000 দিচ্ছি। না না, 40,000। না না না, তোমার টাকা আমি ঘৃণা করি, ঘৃণা করি।
বেশ, আমি যাচ্ছি, তবে মনে রেখো তোমার আমার সম্পর্কটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আমি তোমার ভালোই চেয়েছিলাম। ভালো আমি চাই না, তুমি যাও, তুমি যাও এখান থেকে, তুমি যাও। যাচ্ছি, তবে জেনে রেখো তোমাকে আমি এখান থেকে তাড়াবই। খোদা, শান্তি কি কোনোদিন পাবো না আমি? কি বলছো এসব? মনোয়ার আর কামরুলের মা? আমি নিজে কানে শুনেছি, মনোয়ার বলছিল তোমার আমার সম্পর্কটা তুমি ভুলে গেলেও আমি ভুলি। তখনই বলেছিলাম বাড়ি ভাড়া দেবার দরকার নেই। প্রত্যেকে সব অনাসৃষ্টি জুটিয়েছে, এখন মান সম্মান সব যাবে। ওদের বলে দাও আজই যেন ওরা বাড়ি ছেড়ে চলে যায়। ওদের বিয়েটা? কিসের বিয়ে? ওসব হবে তবে না। কিন্তু নীরু যে ওকে... এই যে শোনো, ফের যদি তোমাকে ওই নিচের তলার ভাড়াটার সঙ্গে মিশতে দেখেছি। তুমি থামো তো। তুমি থামো। যেসব মায়ের চরিত্রে ঠিক নেই তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না, হবে না, হবে না। নীরু, চলে বলছি। কি পেয়েছো তোমরা? বছরের 9টা মাস বাইরে থাকে বলে ভেবেছো আমি তোমাদের কোনো খোঁজ রাখি না? 15 টাকার জিনিস 25 টাকা দেখিয়েছো। স্যার, আপনি যদি একবার দয়া করে কাউকে দিয়ে খোঁজ নিয়ে দেখতেন তাহলেই। তোমাকে একদিন ভালো বলেই জানতাম, আজই তুমি রিজাইন দেবে, তাহলে আমি তোমাকে পুলিশে দেবো। স্যার, কোনো কথা বলতে চাই না, তোদের জায়গা আমার অফিসে নেই। কুমু, কি হয়েছে আমায় বলবি না? চাকরিটা চলে গেল মা। চাকরি গেছে তার জন্য দুঃখ নেই মা, কিন্তু চোর অপবাদ নিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো। আমাদের তো ওটাই প্রাপ্য রে মা। এত ভেঙে পড়ছিস কেন? এতদিন তোকে মানুষ করেছি, আর কটা দিন কি পারবো না? উঠ, জামা কাপড় ছাড়, আমি তোর খাবার নিয়ে আসছি। কি ব্যাপার, এই কদিন তোমার দেখাইনি? কি হয়েছে নীরু? তোমাকে যেন কেমন কেমন লাগছে। জানো মা বাবা? কি? মা বাবা এই বিয়েতে রাজি নয়। রাজি নয়? হঠাৎ মতপাল কারণ? তা তুমি জানতে চেও না কামরুল, আমি বলতে পারবো না। নীরু, না না, আমায় মাফ করো কামরুল, ও কথা আমি কিছুতেই বলতে পারবো না। তাহলে কি আমি এই বুঝবো এটা শুধু তোমার মা বাবারই মতামত নয়, তোমার? কামরুল, তাহলে আমাকে শুনতে হবে সব। কি হয়েছে বলো নীরু। ওরা ওরা সব খারাপ চরিত্র। কি কি বললে? আমার উপর রাগ করো না কামরুল, আমার কোনো দোষ নেই।
বিশ্বাস করো, এই 5-6 দিনে হাজার চেষ্টা করে তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আর মা হঠাৎ এমন কি অপরাধ করেছেন বলো? শোন, মনোহর সাহেব নাকি তোমার মুখে নাকি তোমার মায়ের অবৈধ সম্পর্ক। কে বলেছে তোমায় এসব কথা? মা। মা? তোমার মা? হ্যাঁ। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যারা এই কথা বলছি তাদের আমি দেখে নেব, তাদের আমি দেখে নেব। কি রে কুমু, কখন এলি? এই তো মা। কিছু বলছিলি আমায়? না মা। হ্যাঁ রে, নীরুর মা তোদের বিয়েটা ভেঙে দিয়েছেন, শুনেছিস? হ্যাঁ শুনেছি। হঠাৎ ওরা এরকম করলেন কেন? তুই কি কোনো দুর্ব্যবহার করেছিলি? না মা, তোমার জেনে দরকার নেই। কুমু, আমার বল কি হয়েছে? তুমি জানতে চেও না মা। কুমু, কুমু, বল বল আমায় কি হয়েছে? নীরুর বাবা মা তোমার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করেন না মা। হঠাৎ ধারণা বদলাবার কারণ? আমার প্রমোশন আর মনোয়ার সাহেব নাকি তোমার সঙ্গে গোপনে দেখা করতে এসেছিলেন। বলো বলো মা, এসব কি সত্যি? হ্যাঁ, এসেছিলেন। এসেছিলেন? কেন কেন এসেছিলেন? তাহলে ওরা যা বলেছে সব সত্যি? কেন কেন তুমি আমায় বলনি? কেন তুমি এতদিন আমার কাছে গোপন করেছো? কেন কেন তুমি আমায় জানতে দাওনি যে আমি তোমাদের পাপের ফল? নিজের জীবনের বিনিময় আমি তোকে মানুষ করেছি, তোকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি। তুই আমাকে অপমান করলি। বেরিয়ে যা, চলে যা আমার সামনে থেকে। তোর মুখে দেখতে চাই না, দেখতে চাই না।
আপনি যাবেন না খালাম্মা, আপনি যাবেন না খালাম্মা, আপনার দুটি পায়ে পড়ি, আপনি যাবেন না খালাম্মা। খালাম্মা, নিরু উপরে বলছি। যাও মা, মা ডাকছেন। নিজের জীবনের বিনিময় আমি তোকে মানুষ করেছি, সে তুই আমাকে অপমান করছিস। শাহানা, কুমকই? শাহানা, কি হয়েছে মা? আব্বা, কুমু আমাকে অবিশ্বাস করলো আব্বা। শাহানা, ও নাকি আমার বাপের ফল। না না না, কুমু তোকে। আর আমি কি নিয়ে বাঁচবো আব্বা? শান্ত হ মা, শান্ত হ। কুমু কোথায়? জানি না, ওর মুখ আর আমি কোনোদিন দেখবো না। ও আমার পেটের ছেলে, আমাকে এত বড় অপমান করলো। ভুল মা, তোকে অপমান করার স্পর্ধা ওর নেই। আমি তোকে জানি, হয়তো কোথাও কিছু শুনে পাগল হয়ে তোর কাছে অভিযোগ করেছে। মা হয়ে নিজের সন্তানকে চিনতে পারলি না? তুই কি জানিস নে, কামরুলের জীবনে সবকিছুর উপরে ওর মা। তুই শুধু মা হয়েছিস, ছেলের ব্যথা বুঝতে পারলি নে মা। পাগল একটা কথা বলেছে আর অমনি ওর মাথায় লাথি মেরে তুই চলে এলি। আব্বা, আমাকে বলে দিন আমি কি করব, কোথায় যাব? সে পাগল এখন কোথায় আছে কে জানে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। হৃদয় ভেঙে চৌচির হয়ে, হৃদয় ভেঙে চৌচির হয়ে রয়ে গেল নিভৃতে। জানলো না কেউ পৃথিবীতে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে।
ক্ষুব্ধ ব্যথার অশ্রুগুলি কেড়ে নিল পথের ধুলি, কেড়ে নিল পথের ধুলি। ক্ষুব্ধ ব্যথার অশ্রুগুলি কেড়ে নিল পথের ধুলি, কেড়ে নিল পথের ধুলি। প্রাণের বিনা মূর্ছিত হলো সকরুণ সঙ্গীতে, সকরুণ সঙ্গীতে। জানলো না কেউ পৃথিবীতে, আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। আবের ঘূর্ণিপাকে জীবন পেল শূন্যতাকে, জীবন পেল শূন্যতাকে। অবিশ্বাসের ঘূর্ণিপাকে জীবন পেল শূন্যতাকে, জীবন পেল শূন্যতাকে। সকল আশার আহুতি হয়েছে আঘাতের বন্যিতে, আঘাতের বন্যিতে। জানলো না কেউ পৃথিবীতে, আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। হৃদয় ভেঙে চৌচির হয়ে, হৃদয় ভেঙে চৌচির হয়ে রয়ে গেল নিভৃতে। জানলো না কেউ পৃথিবীতে, আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। কি ব্যাপার? কামরুল সাহেব চলে গেলেন আর তুই এলি? চলে গেছেন? হ্যাঁ, তুই রিসেপশনে বস, প্রোগ্রামটা সেরে আমি এক্ষুনি আসছি। যাস না কিন্তু। কেমন ভাবে আছিস? যা, বাড়ি যা। তোর এখানে থাকলে যদি অসুবিধা হয় বল, চলে যাচ্ছি। কি যা তা বকছিস? এই যে আসুন, বসুন, আমি একটু চায়ের কথা বলে আসি। মেয়েদের মতো ঘরের কোণে বসে থাকতে লজ্জা করে না? নীরু, মাকে কেন বলতে গিয়েছিল সব কথা? যে তোমার মাকে অপমান করতে গিয়েছিল তাকে জিজ্ঞেস করতে পারোনি কি সম্পর্ক তোমার মায়ের সঙ্গে? কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া। চুপ করো। মনোয়ার সাহেবের কাছে যাবো কি যাবো না তার জন্য তোমাকে ভাবতে হবে না। এই যে, এসো এসো কামরুল, বসো। ধন্যবাদ। কি ব্যাপার কামরুল, তোমাকে যেন কেমন একটা কথা জানতে চাই আমি। বেশ তো, বসো। তাড়াহুড়োর কি আছে? কি খাবে, চা না কফি? ওসব কথা থাক। এর মধ্যে আমাদের বাড়িতে গিয়েছিলেন আপনি? কেন বলো তো? যা বলছি তার জবাব দিন। বলুন গিয়েছিলেন কিনা? ওটা আমাকে জিজ্ঞেস না করে তোমার মাকে জিজ্ঞেস করলে। আপনার ওই মুখে আমার মায়ের নাম উচ্চারণ করবেন না। আপনার জিভ আমি টেনে ছুঁয়ে ফেলবো। বলুন আপনি, বলুন গিয়েছিলেন কিনা? বলুন। আমার মেরে ফেললো। আব্দুল, 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 দারোয়ান, দারোয়ান, দারোয়ান! এই ধর, একে ধর, ধর না! ছেড়ে দাও, ছেড়ে দাও। চুরি করেছো, চাকরি যাবে না। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমায় খুন করতে এসছো? খুন করবে?
মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সব মিথ্যে মা, সব মিথ্যে। তোমরা কোত্থেকে কি শুনেছো? আর তাই নিয়ে তোমরা দুটি জীবন এভাবে নষ্ট করে দিলে মা? তোর ভালোর জন্য এসব করেছি মা। ভালো ভালো, তোমরা শুধু আমার ভালোটাই দেখেছো, ওদের দিকটা একবারও দেখলে না। ওরা চলে গেল, চিরকালের জন্য চলে গেল, আর কোনদিন আসবে না, কোনদিন না। নীরু, দেখ মা দেখ, কি সর্বনেশে খবর। কাল রাতে কামরুল ছুরি নিয়ে মনোহরকে খুন করতে গিয়েছিল। না মা, না, কামরুল, না না না, আমার কাছে ব্যাপারটা যেন কেমন লাগছে। How cruel is destiny. But my dear child, 20 বছর ধরে এই রহস্য তুই কেন লুকিয়ে রেখেছিস? কেন মনোহরের সব কথা আমাকে খুলে বলিসনি? কেন কেন? ভেবেছিলাম ও বাড়ির পরিচয় কোনোদিন কাউকে দেব না, কিন্তু আমি জানতাম না আব্বা, আমার ভাগ্য যেমনি ভাবে আমাকে টেনে বেড়াবে। এবার বুঝতে পেরেছিস তো মা, তোর অপমান কতটা পাগল করে তুলেছিল? কিছু ভাবিস নে, কিছু ভাবিস নে। আমি আবার কোর্টে গিয়ে দাঁড়াবো, প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো সত্যের দীপ কখনো নেবে না। আমি চিৎকার করে বলবো, ইওর অনার, এই সেই ছুরি যা দিয়ে আসামি কামরুল হাসান রাতের অন্ধকারে আমার মক্কেল মনোয়ার হাসানকে খুন করতে যায়। ইওর অনার, আসামি সেই লোক যে আমার মক্কেল মনোয়ার হাসান সাহেবের ফার্মে পারচেজিং অফিসার হিসেবে 3 বছর চাকরি করেছেন, আর এই 3 বছরের বেশিরভাগ সময় সে অসৎ পন্থা অবলম্বন করেছে। ইওর অনার, পাপ কোনোদিন চাপা থাকে না, একদিন আসামি ধরা পড়ে যায়। মনোয়ার হাসান সাহেব ইচ্ছে করলে আসামিকে পুলিশের হাতে তখনই দিতে পারতেন, কিন্তু দয়া পরবশ হয়ে তিনি তা না করে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। ইওর অনার, সেই দয়াই তার কাল হয়ে দাঁড়ালো। আমার ইনোসেন্ট ক্লায়েন্ট জানতেন না যে সেই দয়াই তাকে একদিন মৃত্যুর মুখে ঠেলে দেবে। আর সেই দয়ার সুযোগ নিয়ে আসামি কামরুল হাসান এই ছুরি দিয়ে আমার মক্কেলকে খুন করবার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ইওর অনার, কিন্তু তার বাড়ির লোকজনের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার জিজ্ঞাসা বৃত্তি চরিতার্থ করতে সক্ষম হয়। ইওর অনার, হত্যা করা যতখানি অপরাধ, হত্যার প্রচেষ্টা চালানো ঠিক ততখানি অপরাধ। তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, এই 20 শতাব্দীতে আদিম হিংস্র খুনির মন নিয়ে আসামির লোকালয়ে বাস করার কোনো অধিকার নেই। এই সব খুনিদের এমন শাস্তি দেওয়া উচিত। অবজেকশন, অবজেকশন ইওর অনার। একজন আইনজ্ঞ হিসেবে আমার মক্কেলকে উনি খুনি বলে সম্বোধন করতে পারেন না, এটা আইন বিরুদ্ধ। কেননা আমার নির্দোষী মক্কেল কামরুল হাসান সত্যি ওই ছোরা নিয়ে মনোয়ার হাসানকে খুন করতে গিয়েছিলেন কি না এখনো প্রমাণ হয়নি। সত্যি তিনি হিংস্র মনোবৃত্তির কি না এখনো প্রমাণ হয়নি। সত্যি তিনি 307 ধারার আসামি কি না। অবজেকশন সাস্টেইন। ইওর অনার, আমার বুদ্ধিমান বন্ধু একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে সমস্ত সভ্য সমাজ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন। উনি একবারও ভেবে দেখছেন না ওই নির্দোষী লোক। ইওর অনার, আসামি সত্যি দোষী কিনা, সত্যি সে অ্যাটেম্প টু মার্ডারের আসামি কিনা, মহামান্য আদালতের অনুমতি পেলে আমি সাক্ষী সাবুদে তা প্রমাণ করে দেব। ইয়েস, প্রসিড অন। 1 নম্বর সাক্ষী মুজাম্মেল হক। যাহা বলিব সত্য বলিব। আচ্ছা মোজাম্মেল সাহেব, কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটাকে আপনি চেনেন? জি, উনি মনোয়ার সাহেবের ফার্মে চাকরি করতেন। আচ্ছা, গত 19শে মার্চ রাতে আপনি মনোয়ার সাহেবের বাড়িতে কি করছিলেন? ব্যবসা সংক্রান্ত আলাপ করছিলাম। কতক্ষণ ছিলেন? তা প্রায় ঘন্টা 2। আচ্ছা, ওই 2 ঘন্টায় কি কি ঘটনা সেখানে ঘটেছিল? আমরা কথা বলছিলাম।
হঠাৎ কামরুল সাহেব মনোয়ার সাহেবের ড্রয়িং রুমে ঢুকে চিৎকার করে বলে, আমার চাকরি খেয়েছ, আমি তো না খেয়ে মরবই, কিন্তু তোমাকেও বাঁচতে দেবো না। এই কথা বলেই একটা ছুরি নিয়ে মনোয়ার সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি ছুরি নিয়ে খুন করতে যাইনি, আমি ছুরি নিয়ে খুন করতে যাইনি। আমি গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন কেন গিয়েছিলেন? বলুন কেন গিয়েছিলেন? বলুন কেন গিয়েছিলেন? কেন কেন কেন? মনোহর সাহেব নাকি তোমার মায়ের সঙ্গে গোপনে দেখা করেন, তার সঙ্গে তোমার মায়ের অবৈধ সম্পর্ক। না না, আমি বলবো না, আমি বলতে পারবো না হুজুর। আমার আমার শাস্তি দিন হুজুর, আমার শাস্তি দিন, আমার শাস্তি দিন, আমার শাস্তি দিন, আমার শাস্তি দিন। ইওর অনার, আসামি ভাবাবেগ দিয়ে মহামান্য আদালতে নিজের দোষ ঢাকতে চেষ্টা করছে। মাই ডিয়ার ফ্রেন্ড, মানুষের গড়া কঠোর অনুশাসনের বাইরেও আরেকটা জগৎ আছে, যে জগতের ভাব ভাষা সবার বোধগম্য নয়। ইওর অনার, যে আবেগের তাড়নায় একটা ইয়াং ম্যান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা খুঁটছে, সে কি শুধু নিজের দোষ ঢাকার জন্য? নো, নেভার, কখনো না। ইওর অনার, বাদী আর বিবাদীর মধ্যে এমন কোন ব্যাপার আছে যা বলতে গিয়ে বিবাদী আবেগে ভেঙে পড়েছেন? সেই ব্যাপারটা ইওর অনার, আমি বাদীকে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। সাহেব, কামরুল হাসান আপনার ফার্মে কতদিন চাকরি করেছেন? প্রায় 3 বছর। চাকরিতে এর মধ্যে কোনো প্রমোশন হয়েছে? কতদিন আগে? 2 মাস আগে। আচ্ছা, হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো? সে অসৎ পন্থা বেছে নিয়েছিল। নো নো, ইট ইজ ফলস, অ্যাবসলিউটলি ফলস। আই অফ অনার, আমার মক্কেলকে অপমান করা হচ্ছে। ইওর অনার, আমার মক্কেল তার এখানে চাকরি করাকালীন একটা ভালো প্রমোশন পেয়েছিলেন 2 মাস আগে। এতে কি এই প্রমাণ হয় না যে 3 বছর ধরে আমার মক্কেল তার কাজের দ্বারা মালিককে খুশি করতে পেরেছিলেন? হঠাৎ এমন কি অসৎ পন্থা তিনি বেছে নিলেন যার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো? বলুন, এমন কি স্বার্থের সংঘাত ঘটলো যার জন্য আমার মক্কেলকে আসামির কাঠগড়ায় এনে দাঁড় করানো হয়েছে? বলুন। জানি আপনি বলবেন না, আপনি বলতে অক্ষম। একজন নির্দোষী লোককে 307 ধারার আসামি করে তার জীবন নষ্ট করার আগে মহামান্য আদালতে একথা কি বলেছেন? একজন নির্দোষী লোককে 307 ধারার আসামি করে তার জীবন নষ্ট করার আগে মহামান্য আদালতে একথা কি বলেছেন? যে আসামি রাতের অন্ধকারে আপনাকে ছুরি নিয়ে খুন করতে গিয়েছিল, সে আপনারই মৃত বড় ভাই আনোয়ার হাসানের একমাত্র সন্তান কামরুল হাসান। অর্ডার অর্ডার, দিস ইজ সামথিং ফ্যান্টাস্টিক। অসম্ভব কথার উত্থাপন করেছেন মিস্টার ইমাম। মাই ফ্রেন্ড, লেট ইউর ক্লায়েন্ট ডিনাই মাই স্টেটমেন্ট। নো নো, হি কান্ট। ইওর অনার, বাদীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অনুরোধ করছি। বিবাদী পক্ষের উকিল যা বললেন সে বিষয়ে আপনার বক্তব্য কি? মিথ্যে কথা স্যার। কামরুল হাসান আমার প্রাক্তন কর্মচারী ছাড়া আর কিছুই নয়। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক বা আত্মীয়তা নেই। আছে, নিশ্চয়ই আছে। ইওর অনার, ও লালসায় অন্ধ হয়ে মানুষ যে দুনিয়ার সবকিছুকে অস্বীকার করতে চায় তারই প্রমাণ দিলেন মনোয়ার সাহেব নিজে। ইওর অনার, আমার বন্ধু মহামান্য আদালতে সময় নষ্ট করতে চাইছেন কতগুলো সাজানো মিথ্যে কথা বলে। সত্য চিরদিনই সত্য মাই ফ্রেন্ড, সত্যের দীপ কখনো নেভে না। ইওর অনার, একজন নির্দোষী লোককে বাঁচাবার জন্য আমাকে একটা দিনের সময় দেয়া হোক। আমি প্রমাণ করে দেব কোন সত্যকে ঢাকার জন্য আমার নির্দোষী মক্কেলকে আসামির কাঠগড়ায় এনে দাঁড় করানো হয়েছে। ফেয়ার গ্র্যান্টেড।
কামরুলের সঙ্গে দেখা করবে? না থাক। খালাম্মা কোথায়? ঢাকাতেই আছে, আমার এক বন্ধুর বাড়িতে রেখে এসেছি। যাবে তুমি? চলো। কি হলো আব্বা? কামরুল? কামরুল, কামরুলের জন্য তোকে ভাবতে হবে না, কামরুলের জন্য তোকে ভাবতে হবে না। খালাম্মা, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাত করে আমাদের বাড়ি থেকে চলে আসার আগে আপনি কেন বলেননি মনোয়ার সাহেব আপনার স্বামীর ছোট ভাই? কেন 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 বলেননি? বলিস কি রে নীরু, মনোয়ারের বড় ভাই আনোয়ার হাসান সাহেবের স্ত্রী কামরুলের মা? হ্যাঁ বাবা। না না না, কিছুতেই হতে পারে না। তুমি কি বলছো বাবা? তুমি জানো না? জানবো না মানে? 20 বছর আগে আমি নিজে আনোয়ার হাসান সাহেবের স্ত্রীকে দেখেছি। দুজন সম্পূর্ণ আলাদা। বাবা, আমি যে এয়ার রিস্ক ইন্স্যুরেন্সের 2 লাখ টাকা সেই শাহানা বেগমকে পেমেন্ট করেছি। তুমি নিশ্চয়ই ভুলে গেছো। অসম্ভব। সে চেহারার সঙ্গে কামরুলের মায়ের চেহারার যে একেবারে মিল নেই তা আমি হলফ করে বলতে পারি। তাহলে কি? আমি কিছু বুঝতে পারছি না ছাই। তুমি আর বুঝতেছো না? খবরদার, তুমি তো সব ডুবিয়েছো। তোমাকে এক ঝুড়ি পান দিয়ে গলায় রশি লাগিয়ে ওয়ালে বেঁধে রাখা উচিত। চল তোমা নীরু, গাড়ির চাবিটা দিয়ে যা তোমা। আচ্ছা, ভাড়াটে জুটিয়েছিল, এখন বাপ বেটি দুজনে মিলে সেটা চার ধারে চোরকির মতো ঘুরে বেড়াও। দৌড়ো কোর্ট কাছারি। কি হলো? নীরু এলো না? ও আসবে না। ওর এক কথা, কামরুকে ও ওইভাবে দেখতে পারবে না। সাক্ষী মোজাম্মেল হক হাজির। আচ্ছা মোজাম্মেল সাহেব, মনোয়ার সাহেবের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? প্রায় 3 বছরের। এই 3 বছর ধরে আপনি তার সঙ্গে ব্যবসা করছেন? জি। মনোয়ার সাহেবের সঙ্গে আপনার কিসের ব্যবসা? ইলেকট্রিক্যাল গুডস সাপ্লাইয়ের। ইয়ারলি কত টাকার মাল সাপ্লাই করেন? তা প্রায় 1050। তাহলে তো বেশ বড় ব্যবসা আপনার। কত টাকা ইনকাম ট্যাক্স দেন? মানে কত টাকা ইনকাম ট্যাক্স দেন তাই জানতে চাইছি। কত দিই না দিই তার জবাব আপনাকে দেবো না? তাহলে আপনি ট্যাক্স দেন না? না দিই না, তাতে কি হয়েছে? তার মানে আপনার কোনো ব্যবসা নেই? ইওর অনার, সাক্ষী বলছেন উনি ইয়ারলি 50,000 টাকার ব্যবসা করেন, অথচ কোনো ট্যাক্স দেন না। এতে কি এই প্রমাণ হয় না ওনার কোনো ব্যবসা নেই? ব্যবসা সংক্রান্ত ব্যাপারে উনি মনোয়ার সাহেবের সঙ্গে কথা বলতে যাননি, উনি সেখানে বলি বলছেন। আচ্ছা, আপনি বলছেন ওই লোকটা ছুরি নিয়ে মনোয়ার সাহেবের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা কত বড় ছিল? মানে এটাই তো সেই ছুরি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ছুরি। খুব ভালো করে দেখে বলুন। হ্যাঁ, এই ছুরি। ইওর অনার, একে আর আমার কিছু জিজ্ঞেস করার নেই। আমি শেষ সাক্ষী মিসেস হাসানকে দুটো কথা জিজ্ঞেস করতে চাই। ইয়েস, গো অন। যাহা বলিব সত্য বলিব। আচ্ছা মিসেস হাসান, ওই লোকটিকে আপনি চেনেন? না, তবে ঘটনার দিন রাতে ওকে আমাদের ওখানে দেখেছি। ও তো আপনার স্বামীকে খুন করতে গিয়েছিল, তাই না? জি। ছুরি দিয়ে নিশ্চয়ই খুন করতে যাননি? হ্যাঁ হ্যাঁ বলুন, ভয় কি? হ্যাঁ, ছুরি দিয়ে। এই ছুরিটা দিয়ে না? ইওর অনার, আমার সাক্ষী। ইওর অনার, সাক্ষীকে জেরা করার সময় বাধা সৃষ্টি করা। টেক ইউর সিট প্লিজ।
ক্যারি অন মিস্টার ইমাম। মিসেস হাসান, এই ছুরি দিয়ে আসামি খুন করতে যায়, তাই না? এই ছুরি দিয়ে। ইয়োর অনার, পরপর দুজন সাক্ষী বললেন এই ছুরি দিয়ে আমার মক্কেল মনোয়ার সাহেবকে খুন করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ মারফত আমরা যে ছুরিটা পেয়েছি সেটা এই ছুরি। দুটো ছুরি তো অনেক, এতে কি এই প্রমাণ হয় না সাক্ষীরা কোনো ছুরি দেখেননি, আমার মক্কেলের হাতে কোনো ছুরি ছিল না? বাদী সাক্ষীদের আদালতে মিথ্যে কথা বলতে শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, আমার আরেকটা প্রশ্নের জবাব দিন। আপনার স্বামীর কোনো বড় ভাই আছেন? ছিলেন, 20 বছর আগে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন। কি নাম ছিল তার? আনোয়ার হাসান। আচ্ছা, তার তো একটা শিশুপুত্র ছিল, তাই না? জি। নামটা কি বলতে পারেন? কুমু। ইয়োর অনার, আমার মক্কেলের পারিবারিক ব্যাপার নিয়ে আলোচনা করার অধিকার আমার বন্ধুর নেই। নিশ্চয়ই আছে ইয়োর অনার, কেননা ওই পারিবারিক ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যই। এখন দয়া করে বলুন তো, সেই মা ও ছেলে কোথায় আছেন? আমি জানি না, কারণ বড় ভাইয়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরদিনই বুবু কুমুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মিথ্যে কথা, মিথ্যে কথা! আপনারা স্বামী স্ত্রীতে মিলে জোর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বলুন সত্যি কিনা? এখন আপনি আপনার বড় যা শাহানা বেগমকে দেখলে চিনতে পারবেন? পারবো। দেখুন তো ওই ভদ্র মহিলাকে। চিনতে পেরেছেন তাহলে হতভাগিনীকে, যাকে আপনার স্বামী ওর স্বামীর মৃত্যুর পর দিনই এই বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দিয়েছিলেন পথের কাঙাল করে? ইয়োর অনার, ওই সেই হতভাগিনী মহিলা যার একমাত্র সন্তান আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে। বাদী যার কথা বলেছেন তাকে চেনেন না, তার সঙ্গে কোনো আত্মীয়তা নেই বা রক্তের সম্পর্ক নেই। ইয়োর অনার, আমি বাদীকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ইয়েস, প্রসিড অন। থ্যাংক ইউ স্যার। দেখুন তো, এই সইটা তো আপনার। চিনতে পারছেন না? হাসান এন্ড কোম্পানির প্রোপ্রাইটার হিসেবে সই করেছেন। হ্যাঁ, আমার। এটা তো আপনারই সই নিশ্চয়ই? জি, এটাও আমার। ইয়োর অনার, বাদী মনোয়ার সাহেব স্বীকার করছেন এই সইটা তার। এটা হলো এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির ডিসচার্জ ফর্ম, যার নাম্বার হলো 266599। এই ডিসচার্জ ফর্ম অনুযায়ী শাহানা বেগম 2 লক্ষ টাকা পেয়েছিলেন, যার সাক্ষী ছিলেন মনোয়ার সাহেব নিজে। ইয়োর অনার, এই সাহেব হচ্ছেন সেই লোক যিনি এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম অফিসার হিসেবে 2 লক্ষ টাকা নকল শাহানা বেগমকে পেমেন্ট করেছিলেন। Then Mr. Manohar, who was that শাহানা বেগম? যে শাহানা বেগমের 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের সাক্ষী হয়েছিলেন আপনি? বলুন, চুপ করে থাকবেন না। বলুন কে সেই শাহানা বেগম? বলুন কে সেই নকল শাহানা বেগম যিনি নমিনি হিসেবে সই করেছিলেন? বলুন। আমি করেছি হুজুর, আপনি আমায় শাস্তি দিন, আপনি আমায় ফাঁসি দিন, আপনি আমায় ফাঁসি দিন। যত সাজা তুমি আমাকে দাও বাবু, ওকে তুমি মাফ করে দাও বাবু, ওকে তুমি মাফ করে দাও। আপনি অস্থির হবেন না মা, অপরাধীর বিচার করতে দিন। এই ভদ্র মহিলা স্বীকারোক্তির মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে মিস্টার মনোয়ার হাসান সত্যকে চাপা দেবার জন্য মিথ্যের আশ্রয় গ্রহণ করে শুধু স্বার্থ সিদ্ধির জন্য
আমার নির্দোষী মক্কেলকে এই মিথ্যে মামলায় জড়িয়েছেন। এই মনোয়ার সাহেব, আমার মক্কেল ও তার মাকে গত 20 বছর যাবৎ প্রতারণা করে আসছেন। ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। শুধু ইন্টারেস্টিংই নয় ইওর অনার, ইনহিউম্যানও বটে। যখনই তিনি জানতে পারেন তার প্রিয় কর্মচারী কামরুল হাসান তার মৃত বড় ভাইয়ের একমাত্র সন্তান, যাকে তিনি 2 বছর বয়সে তার মার সঙ্গে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলেন, তখন মিথ্যে অজুহাতে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয় আর 307 ধারার আসামি করে তাকে এই মিথ্যে মামলায় জড়িয়ে যাতে তিনি সভ্য সমাজে চলাফেরা করতে না পারেন তার ব্যবস্থা করা হয়। কিন্তু সত্য চিরদিনই সত্য। তাই মহামান্য আদালতে এই কথা প্রমাণ হয়ে গেছে যে বাদী পক্ষ এতক্ষণ যা যা বলেছেন সব মিথ্যে। এনিথিং টু সে মোর মিস্টার ইমাম? মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আমার মক্কেলকে 307 ধারা থেকে রেহাই দিয়ে সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং একজন নির্দোষী লোকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যে মামলা এনে তার মান সম্মান নষ্ট করে যে মানসিক বিপর্যয় ঘটিয়েছেন তার জন্য বাদীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আদালতে ইচ্ছাকৃতভাবে একজন নির্দোষী লোককে অযথা হয়রানি ও মিথ্যে সাক্ষী তৈরি করে মামলা দায়ের করার অপরাধে বাদী মনোয়ার হাসানকে পাকিস্তান দণ্ডবিধির 211 ধারায় প্রসিকিউট করা হইল এবং সেই জবানবন্দি বিবাদী কামরুল হাসানকে সসম্মানে মুক্তি দেওয়া হইল। তুমি তো শুধু ঘাস চিবিয়ে যাচ্ছ, বেয়ানের ঘরে চাবিটা এনেছো তো? সে কথা তোমায় বলে দিতে হবে না। এই নাও ধরো। আমার নীরু ভাই কই? সকাল থেকে মুখ ভর করে ওর ঘরে বসে আছে। আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি তার জন্য আমি মাপ চাইছি। জি জি, এসব কি বলছেন? আপনার চাবি নিয়ে আমাকে মুক্তি দিন। নীরু, সেই নীরু আজকের দিনে কাঁদে না। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, বলো আমি মাফ করেছো? না না, খুব হয়েছে। এবার নিজের মুখ চলা বন্ধ করে বেয়ানের মুখ চলার ব্যবস্থা করো। কি যাও। সে কথা তোমায় আর শিখিয়ে দিতে হবে না। চলুন বেয়ান। আরে বাপরে, ওরে শাহানা, দেখতে কেমন মানিয়েছে? নে মা, আমার নীরু ভাইকে একবার বুকে নে। থাক মা,
দাদু এবার তাহলে সানাইয়ের ব্যবস্থা করতে হয়। সানাই? হ্যাঁ হ্যাঁ, বাজবে বাজবে, সানাই বাজবে, ব্যান্ড বাজবে, আরো কত কি। কিরে দাদু লজ্জা করছে। হবে হবে হবে, তোদেরও হবে। ওই দূর ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। সেই মন মন মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাধে অপান্থ হতে যায়। চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। থেকে থেকে দেখে দেখে ফেলে ফেলে রেখে রেখে মায়া মৃগ পিছু ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়। ওই দূর ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। আমারে করে গেল বঞ্চনা, শ্রবণে দিল কত কঞ্চনা। সে গেল হেসে হেসে, আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। আমারে করে গেল বঞ্চনা, শ্রবণে দিল কত কঞ্জনা। সে গেল হেসে হেসে, আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। পলে পলে দিনে দিনে ক্ষণে ক্ষণে চিনে চিনে সারা বেলা তারে দিনে যায়, বেলা যায়, বেলা যায়। ওই দূর ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জান